ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস আজ। বিপ্লবী জনতার বাঁধ ভাঙা মহাজোয়ারে ভেঙে পড়ে ফ্যাসিবাদের মসনদ, পালিয়ে যান শেখ হাসিনা। বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। মানিক মিয়া এভিনিউ মানুষের ঢল, যোগ দিবে বিএনপি সহ বিভিন্ন দল। এবং সারা দেশে ৩৬ জুলাই উদযাপন, ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় জুলাই শহীদদের স্মরণ, সভা ও শোভাযাত্রায় মুক্তির উচ্ছ্বাস। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। ঐতিহাসিক ৫ আগস্ট আজ। ছাত্র জনতার মাসব্যাপী রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে গেল বছরের এই দিনে ভেঙে পড়ে ফ্যাসিবাদের মসনদ। অবসান ঘটে ১৫.৫ বছরের নির্মম স্বৈর শাসনের। দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। বিজয়ী হয় ছাত্র জনতা। সে সময়ের জুলাই আগস্টে দেশ জুড়ে বুলেটের সামনে দাঁড়িয়ে অকাতরে প্রাণ দেন গণতন্ত্রকামী মানুষ। এম এ আজিম স্মরণ করছেন সে রক্তক্ষয়ী বিজয়ের ইতিহাস। এ যেন যুদ্ধ জয়। শাসন নামের স্বৈর শোষণের শৃঙ্খল ভাঙে ২৪-এর ৫ আগস্ট। শ্রেণী বর্ণ নির্বিশেষে দূর দূরান্ত থেকে ঢাকায় গণভবনমুখী দুঃসাহসী মানুষ। বিজয় উল্লাসে মাতে বাংলাদেশ। নিরীহ নিরস্ত্র ছাত্র জনতা যে অসীম সাহস নিয়ে বুলেটের সামনে বুক পেতে তার অধিকার আদায় করতে পারে, তা মুক্তিযুদ্ধের পর আবারও প্রমাণিত হয় ২০২৪-এর ৫ আগস্ট। শুরুটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য দূর করতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন। সেখানে আসে গুলি আর একের পর এক হামলা। রাজপথে রক্ত ঝরেছে হাজারো ছাত্র জনতার। আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে সরকার 18 সালে আন্দোলনের প্রেক্ষিতে কোটা বাতিল করেছিল। হাইকোর্ট সে কোটা ফিরিয়ে এনেছে। এই যে রাষ্ট্রের নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে নিজস্ব অন্তর্দ্বন্দ্ব, এটার জন্য যাতে ছাত্ররা, মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হতে চায় না। তৎকালীন হাসিনা সরকার আন্দোলন দমাতে সেনা মোতায়েন ও কারফিউ জারি করে। তবে হাসিনার রক্তচক্ষু বুলেট আর কারফিউ ভেঙে দেশজুড়ে বেরিয়ে পড়ে লাখো কোটি ছাত্র জনতা। আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে। ৩ আগস্ট লাখো মানুষের সামনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বৈরাচার পতনের এক দফা বাস্তবায়নে ৬ আগস্ট মার্চ ফর ঢাকা কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণ অবস্থান তৈরি করুন এবং আমরা অতি শীঘ্রই মার্চ টু ঢাকা ঘোষণা করব। তবে ৪ আগস্ট অসহযোগ কর্মসূচিতে ১১৪ জন প্রাণ হারায়। মার্চ ফর ঢাকা কর্মসূচি এগিয়ে আসে একদিন। ছাত্র জনতাকে হত্যা করেছে। লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল, সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। ৫ আগস্ট দেশের আকাশে ওঠে নতুন সূর্য। লাখো লাখো ছাত্র জনতা মার্চ করে ঢাকা অভিমুখে। সেদিন ছাত্র জনতা বেলা ১টা নাগাদ পৌঁছে যায় শেখ হাসিনার বাসভবন গণভবনে। ততক্ষণে পরিস্থিতি আঁচ করতে পেরে আগেভাগেই সামরিক বিমানে ভারতে পালিয়ে যায় হাসিনা। অবসান ঘটে ১৫.৫ বছরের নির্মম স্বৈর শাসনের। ১ মাসের বেশি সময়ের লড়াইয়ে গণ অভ্যুত্থানের ৫ আগস্ট ইতিহাসে পরিচিতি পায় ৩৬শে জুলাই হিসেবে। স্বস্তি ফেরে দেশব্যাপী গণতন্ত্রকামী মানুষের। বাংলার মানুষ আবারও নতুন করে স্বপ্ন দেখে গণতন্ত্র ও শোষণ বৈষম্যহীন বাংলাদেশের। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। জাতীয় গণ অভ্যুত্থান দিবস উদযাপনে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সকাল থেকে ছাত্র জনতার ঢল। উপভোগ করছেন সরকারের পক্ষ থেকে নেওয়া দিনব্যাপী নানা আয়োজন। এখানেই বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। এদিকে ৩৬ জুলাই উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক শহীদুর রহমান। তন্দ্রা তারুণের প্রতিবেদন জানাচ্ছেন নাইম আফসান।
ছাত্র জনতার ক্ষোভের বিস্ফোরণে ২০২৪ সালের এই দিনে বিশ্ব দেখেছিল এক অভাবনীয় গণ অভ্যুত্থান। স্বৈরাচার মুক্ত হয়েছিল বাংলাদেশ। বিজয়ের ক্ষণে রাজধানীর মানিক মে এভিনিউতে জড়ো হয়েছিল সব শ্রেণী পেশার মানুষ। এক বছর পরেও সেই জায়গায় সমবেত ছাত্র জনতা এবার ফ্যাসিস্ট তাড়াতে নয়, ফ্যাসিস্ট পলায়নের বর্ষপূর্তি উদযাপনে। গৌরবান্বিত ৩৬ জুলাই উদযাপনে দিনভর বর্ণিল আয়োজনে মানিক মে এভিনিউ জুড়ে। নবীন প্রবীণ থেকে শুরু করে বাবা মার হাত ধরে এসেছে ছোট্ট শিশুরাও। তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, সবার হাতে হাতে পতাকা। তবে তারা বলেছেন, এক বছরের প্রত্যাশা অনুযায়ী এগিয়ে যায়নি দেশ। দিনটি ঘিরে নানা স্মৃতিচারণ করেন অনেকে। আমাদের আকাঙ্ক্ষা অনেক উচ্চ ছিল, কিন্তু এক বছর পরে এসে আমরা সেই আকাঙ্ক্ষার পুরোপুরি বাস্তবায়ন দেখতে পাই নাই। এখনো সেই স্বৈরাচারের দোসর, ফেসিবাদের দোসর, এখনো সেই দালাল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। এটা আমরা মেনে নিতে পারি না। যা দেখছি 17 বছরে আমরা দেশ স্বাধীন দেখি নাই, 2024 দেখলাম। এটা আমাদের সারা জীবন আমাদের মনে রাখতে হবে। তরুণ ও শিশুদের কণ্ঠে ছিল একটাই বার্তা, নতুন বাংলাদেশে নতুন কেউ যেন ফ্যাসিস্ট না হয়ে ওঠে। ক্লাস 3 থেকে আমার বন্ধু বান্ধব মিল্লা পরে গেছি পুলিশের সামনে, পর ফার্স্টে গুলি করে নাই, পরে দিছি মায়া পর তুলিছি, পরে থানার ভিতরে ঢুকা আমাদের জানলা নাই, বারিন্দা দিয়া গুলি করছে। ভালো লাগতেছে, কিন্তু ছেড়ের লেগে ভালো লাগে না। কেন এক বছর ধরে ঘরের ভিতরে পড়া অন্ধকার কুটুরিতে। এদিকে মানিক মে এভিনিউর মঞ্চে পারফর্ম করছেন শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। গানের তালে তালে উপভোগ করছেন সবাই। নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন র্যাব মহাপরিচালক শহীদুর রহমান। জানান, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা আমি করতেছি না, এবং ইনশাল্লাহ যে জুলাইয়ের প্রথম থেকে এই পর্যন্ত এই যে উৎসবগুলি চলতেছে মাসব্যাপী, সেই উৎসবের প্রত্যেকটা ইভেন্টই আমরা সাকসেসফুলি কমপ্লিট করতে পারছি। অন্যদিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রস্তুত করা হয়েছে জুলাই ঘোষণাপত্র মঞ্চ। বিকেল 5:15টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। থাকবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মানিক মে এভিনিউতে চলছে জুলাই ৩৬ উদযাপন। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। আসছে আমাদের জাতীয় শিল্পী পলাশ, যে মা আজকে আমাদের সন্তানকে হারিয়ে কাঁদছে, সে মায়ের জন্যই এবার পলাশ আসছে। হ্যালো হ্যালো। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। হারিয়ে কাঁদছে, সে মায়ের জন্যই এবার পলাশ আসছে।
জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার রাত 8:20 জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে ভাষণটি একযোগে সম্প্রচার করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এই তথ্য জানিয়েছে। ভাষণে অন্তর্বর্তী সরকারের 1 বছরের কর্মকাণ্ড, জুলাই গণহত্যার বিচারের অগ্রগতি এবং চলমান সংস্কার কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের ঘোষণাও আসতে পারে প্রধান উপদেষ্টার ভাষণে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নেবেন। সোমবার রাতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। 5 সদস্যের প্রতিনিধি দলের অন্যরা হলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমদ। সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। গাজীপুর থেকে মুন্সিগঞ্জ, দিনাজপুর থেকে নওগাঁ ছাত্র জনতার আন্দোলনে শহীদ হওয়া সাহসী প্রাণগুলোকে দেশ জুড়ে স্মরণ করছে সাধারণ মানুষ ও প্রশাসন। পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও র্যালিতে মুখর সারা দেশ। বিস্তারিত ফারজানা আফরোজ টুম্পা রিপোর্টে। 5 আগস্ট পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে রংপুরে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। মঙ্গলবার সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ আবু সাইদের পরিবার সহ অন্যান্য শহীদ পরিবার। জুলাই যোদ্ধা, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রংপুর মেট্রোপলিটন পুলিশ সহ অন্যান্যরা। কুমিল্লায় জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের আয়োজনে পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত হয় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান। খুলনায় সকাল 9টায় নগরীর শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহীদ পরিবার, বিভাগীয় ও জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পমাল্য অর্পণ শেষে জুলাই শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া এলাকায় শহীদ জাহাঙ্গীর আলমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় জুলাই গণ অভ্যুত্থান দিবসের কর্মসূচি। পরে জেলার বিভিন্ন স্থানে শহীদদের কবর ও স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন। দিনাজপুরে কর্মসূচি শুরু হয় জেলা জজ আদালত চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। জেলা প্রশাসক রফিকুল ইসলামের নেতৃত্বে র্যালি অনুষ্ঠিত হয়, যা শেষ হয় শিশু একাডেমিতে। সেখানে শহীদ পরিবার, আহত ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও স্মরণ সভার আয়োজন করা হয়। বাংলাদেশের সকল মানুষ, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক কাতারে এসে ফ্যাসিস্টকে আমরা এই বাংলাদেশ থেকে বিতাড়িত করি। ছোটবেলা থেকে তো আমরা তো শুধু যুদ্ধ সম্পর্কে বইয়ে পড়ে আসছি। তো জুলাই হচ্ছে, এই 24 জুলাই হচ্ছে আমাদের জন্য মানে স্বচক্ষে দেখা একটা যুদ্ধ। এখন ফ্যাসিস্ট সরকার চলে গেছে, এখন আমরা ভালোর দিকে আগাচ্ছি। তো এটাই আর কি, এখন 1 বছর হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আরো ভালো হবে। 2024 সালের 5 আগস্টের ঐতিহাসিক আন্দোলন শুধু একটি রাজনৈতিক পালাবদল নয়, বরং বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নকেই সামনে এগিয়ে দিয়েছিল। আজকের স্মরণ সভা, র্যালি ও প্রার্থনায় সেই স্বপ্ন ও শহীদদের আত্মত্যাগ আবারও দিনটিকে নতুনভাবে স্মরণ করিয়ে দেয়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। গণ অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম, গাজীপুর, সাভার, নোয়াখালী, মুন্সিগঞ্জ, বরিশাল ও চাঁদপুরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সহকর্মীদের তথ্য ছবিতে আব্দুল আল মারুফের রিপোর্ট। আওয়ামী ফেসিবাদী সরকার পতনের 1 বছর পূর্তি উপলক্ষে সাভারে বিজয় মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের থানা স্ট্যান্ড মডার্ন প্লাজার সামনে থেকে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি সাভার বাজার বাস স্ট্যান্ড মনসুর মার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেন তারা। গাজীপুরে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে বিজয় র্যালি করেছে বিএনপি। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হানানের নেতৃত্বে বিজয় র্যালি হয় কাপাসিয়ায়। জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকের নেতৃত্বে বিজয় র্যালি করা হয় কালিয়াকৈরে। এ সময় গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ শোভাযাত্রা। 17 বছরে একটি
ফ্যাসিস্ট সরকার আমাদের অত্যাচার করে গেছে এবং বাংলাদেশে এই ফ্যাসিস্ট সরকারের মতো আর কোনো সরকার যেন আর না রাখতে পারে ইনশাআল্লাহ। চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করা হয়। টিএনটি মোড় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। এখানে দল মত নির্বিশেষে এই গণ অভ্যুত্থানে সবাই অংশগ্রহণ ছিল নাকি বলেন? এটা শুধু একত্র জনের নেতৃত্ব নয়, এটা অনেক লোকের সমন্বয়ে এটা গঠিত হয়েছে। মুন্সিগঞ্জেও বিএনপির বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সুপারমার্কেট সংলগ্ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। বরিশালের গৌরনদীতে বিজয় মিছিল ও সমাবেশ করেছে গৌরনদী ও আগলঝাড়া উপজেলা বিএনপি। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন। আব্দুল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জে বিএনপির আয়োজনে চলছে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন। আমরা চলে যাচ্ছি সেখানে। চাঁপাইনবাবগঞ্জে আছেন আমাদের সহকর্মী তারিক রহমান। তারিক, কি বলছেন নেতাকর্মীরা? সর্বশেষ পরিস্থিতি তুলে ধরবেন আমাদের সামনে। ন্যান্সি, গত বছরের এই দিনে প্রায় 1 মাসের অধিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আজকের এই দিনে কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছিল। আজকের এই দিনে কিন্তু তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এই দিনটিকে স্মরণ করে রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি সহ নানা সংগঠনগুলো চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আমি এই মুহূর্তে আছি নাচলে উপজেলা এবং পৌর বিএনপি সহ অঙ্গ সাংগঠনিক সহযোগী সংগঠনগুলোর সহযোগিতা আজকে কিন্তু নাচলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সহ উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি সহ ছাত্র দলের নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত আছে। আমরা একটু কথা বলতে চাই চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদা হক আফরোজ সূচি। যে আপনি একটু বলবেন কি আপনারা কিভাবে ফ্যাসিবাদ মুক্ত করেছেন, যে উদ্দেশ্যে ফ্যাসিবাদ মুক্ত করেছিলেন সে কাঙ্ক্ষিত অর্জন হয়েছে কিনা বা আপনাদের পরিকল্পনা কি? আসসালামু আলাইকুম। দীর্ঘ 17 বছর আমরা ফ্যাসিবাদী যে আন্দোলনের জন্য মুক্তির লড়াই এবং সংগ্রাম করেছি এবং গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা এই গণ অভ্যুত্থানে 5 তারিখের 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এবং অনেক রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে আমাদের ছাত্র দলের 500 জন স্টুডেন্ট এখানে মারা গেছেন এবং অসংখ্য ছাত্র জনতা, আপামর সাধারণ জনতা, তার মধ্যে দিয়ে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। এটা আমরা খুশি, আনন্দিত। এখন আমরা গণতান্ত্রিক একটা সরকার চাই। আমাদের নতুন করে একটা স্বাধীনতা এসছে বাংলাদেশে। আগামীর সুন্দর নির্বাচন চাই। আগামীর সুন্দর বাংলাদেশ হোক। আমাদের জনাব তারেক রহমান উনিও চান, গোটা বাংলাদেশের, সারা বাংলাদেশের মানুষ চান, আমরা সবাই চাই। আমাদের বিএনপি চাই এবং আমি মনোনয়ন প্রত্যাশী মাসুদা আফরোজ সূচি। আমি আজকে আমাদের র্যালি আছে, বিজয় র্যালি এবং আলোচনা সভা এবং স্মরণদের উদ্দেশ্য শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা। জি, আসসালামু আলাইকুম। জি ন্যান্সি, আপনি শুনছিলেন কি একজন এখানকার নেত্রী বলছিলেন কি যে তারা এখন গণতন্ত্র রক্ষার যে মূল চ্যালেঞ্জ সেটি তারা বাস্তবায়ন করতে চান এবং দ্রুত সময়ের মধ্যে তারা কিন্তু নির্বাচন চাচ্ছেন আর কি। তো আমরা এই মুহূর্তে যেতে চাই কুমিল্লায়, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী সুমন কবির। যে সুমন কবির, বলবেন আপনার এখানে কি কি কর্মসূচি পালিত হচ্ছে আজকে? যেটা বলছিলেন কুমিল্লা আসলাম জানি 5 আগস্ট আজকের এই মহান দিনে হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাইয়ের সালাম গ্রহণ আমরা আমাদের এই বিজয় র্যালি আরম্ভ করছি। আমরা
আজকে আমাদের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ 17 বছর যে আন্দোলন সংগ্রামের মসৃণ রাস্তা তৈরি হয়েছিল, গত 5ই আগস্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হয়। আজকে এই 5ই আগস্ট আমরা বাংলার সাধারণ জনগণকে নিয়ে পাশে নিয়ে আজকে আমরা বিজয় র্যালি, আনন্দ র্যালি উদযাপন করতেছি। আমরা বাংলাদেশের সকল সাধারণ মানুষকে এতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। অনুষ্ঠিত কুমিল্লার শহর থেকে আসলে তারা বলছেন যে পতনের 1 বছর পূর্তিতে এই বিজয় র্যালি অনুষ্ঠিত হচ্ছে এবং এই নিঃশ্বাস স্বাধীনভাবে মানুষ নিঃশ্বাস ফেলছে এবং তারা বলছে আসলে কি বলবেন? গত 17 বছর স্বৈরাচার হাসিনার দুঃশাসনের পর আজকের এই দিনে গত বছরে হাসিনার দুঃশাসনের অবসান ঘটে। আজকে 1 বছর পূর্ণ হয়েছে, সেই জন্য আজকে আমরা আনন্দ র্যালি বের করছি। আমাদেরকে দোয়া করবেন, দেশের সবাই যেন ভালো থাকতে পারে, সুন্দর থাকতে পারে, সে আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করলাম। হাজী আমির সাথে আছেন, কুমিল্লা 6 সিট। আসসালামু আলাইকুম। আসলে যেটা বলছে কুমিল্লা হাজী আমিরের নেতৃত্বে আসলে এই আন্দোলন অনুষ্ঠিত হচ্ছে। তবে একটু জান দেখি আসলে আপনারা এই যে 5 আগস্ট আজকে সরকার পতনের 1 বছর পূর্বে কি বলবেন? আসলে বাংলাদেশের বিজয়, বাংলাদেশ থেকে স্বৈরাচার বিতাড়িত হয়েছে, এতে 18 কোটি মানুষের বিজয় হয়েছে। আমরা সবাই আজকে বিজয় র্যালি উদযাপন করতেছি। আপনারাও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত কষ্ট করে এত সুন্দর সুন্দর কভারেজ গুলো করতেছেন। আচ্ছা, যেটা বলছেন বিজয় র্যালি উদযাপন করছেন, সেটি কুমিল্লার এই প্রতিটা এলাকা থেকে আসলে সবাই আনন্দ মিছিল এবং আনন্দ র্যালি করছেন। আমরা জানা থাকি যে মহানগর 27টি ওয়ার্ড এবং 6টি ইউনিয়ন থেকে একযোগে কুমিল্লা বিএনপির সামনে তারা আসলে কুমিল্লা ঐক্যবদ্ধ। তারা বলছেন ফ্যাসিস্টের তার কোনো উত্থান না হয়, ফ্যাসিস্টের পতন এবং সরকারের সরকার প্রতিফলিত না হয় এবং আগামী দিনের জন্য এটা একটা মেসেজ, কোনো ঘটনা না ঘটে। আসলে আমরা কি চাচ্ছেন? আজকের যে আনন্দ মিছিল, আমরা হাজী আমির রশিদ ইয়াসিন ভাইয়ের পক্ষে আজকে মিছিল করছি। হাজী আমির রশিদ ইয়াসিন ভাই হচ্ছে অ্যাডভাইসর টু দ্য চেয়ারপারসন অফ বিএনপি। এই ছিল আসলে কুমিল্লার বিজয় র্যালি থেকে সর্বশেষ। 5 আগস্ট গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন হয়ে উঠুক বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন। বলেন, 24-এর এই দিনে রাহু মুক্ত হয়েছে বাংলাদেশ। বিজয়ের এই দিনটি আনন্দের। এবার শহীদদের ঋণ শোধ করার পালা বলেও জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সকালে দেশবাসীকে ভিডিও বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুরুতেই তিনি শহীদদের স্মরণ করেন। বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের সময় শহীদ হয় হাজারো মানুষ। এবার সে শহীদদের ঋণ শোধ করার পালা। শহীদ পরিবারের কাছে সমগ্র বাংলাদেশ ঋণী। দেশে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমেই আমরা শহীদদের প্রতি ঋণ পরিশোধ করতে পারি। হাসিনা সরকারের হামলা, মামলা ও লুটপাটে দেশের অর্থনীতির অচল অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, হাসিনা দেশে প্রতিষ্ঠা করেছিল ব্যক্তিতন্ত্র। দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। অন্যায়, অনিয়ম, অনাচার, দুরাচার, লুটপাট দৈনন্দিন চিত্র হয়ে উঠেছিল। দেশে প্রতিষ্ঠিত করা হয়েছিল ব্যক্তিতন্ত্র। এত কিছুর পরেও পলাতক ফ্যাসিস্ট ও তার দোসরদের মধ্যে কোনো অনুশোচনা নেই উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য। তবে ভিন্নমত যাতে ফ্যাসিবাদের পুনর্জন্ম না দেয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যার যার দলীয় আদর্শ এবং লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইস্যুভিত্তিক ভিন্নমত থাকবে। এটি বিরোধ নয়, বরং
ভিন্ন মত। এটি গণতন্ত্রের সৌন্দর্য। তবে ভিন্ন মত কিংবা বিরোধের মাত্রা যেন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসনের কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে প্রতিটি রাজনৈতিক দল এবং গণতান্ত্রিকামী জনগণের প্রতি সতর্ক থাকার জন্য বিনীত আহ্বান জানাই। মায়ের চোখে বাংলাদেশ যেমন তেমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আজ এবং আগামীর প্রতিটি 5 আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন। কোনটি বর্জন করবেন? মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই গণ অভ্যুত্থান দিবসে সকাল থেকে মিছিল সমাবেশ করছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। এ সময় জুলাই সনদে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না হলে দলটি তা প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বুলবুল। সংস্কার না করে তড়িঘড়ি নির্বাচনের দিকে গেলে মানুষ আবারও ফুঁসে উঠবে বলেও হুঁশিয়ার করেন তিনি। এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। হাসান আল মাহমুদের প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী সরকারের প্রথম বর্ষপূর্তিতে রাজধানীতে সমাবেশ ও গণমিছিল করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। মঙ্গলবার সকাল 11টায় সমাবেশ শুরুর আগেই বিশাল বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীরা। শেখ হাসিনা পতন হলেও 1 বছরে এখনো চাঁদাবাজ দুর্নীতি নির্মূল হয়নি বলে অভিযোগ করেন নেতাকর্মীরা। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি না করলে অভ্যুত্থান পূর্ণতা পাবে না বলেও দাবি করেন তারা। কথা বলার স্বাধীনতা, বছরের স্বাধীনতা, জীবনের স্বাধীনতা, আর্থিক স্বাধীনতা সব সে ফিরে পেল। আমরা রাস্তায় চলতে যাও দেখতাম যে শেখ হাসিনা লোক দোসররা আমাদের কাছে চাঁদা চাইতো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমরা 100% চাঁদা মুক্ত হই নাই। উনি যে অপকর্ম করে গেছে 16 বছর, উনি ফিরে আসলে বাংলাদেশের জনগণ ওনাকে ভালোভাবে আপ্যায়ন করবে সেটা মনে করি। সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে এবং এই ভয়ে উনি কখনো বাংলাদেশে আসবে না। সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না হলে জামাত তা প্রত্যাখ্যান করবে। সংস্কার, বিচার, জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য তাদের আন্দোলন সংগ্রামের পরিবর্তে নির্বাচন এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে দলটির সেক্রেটারি জেনারেল জানান, কোন চাপে জুলাই ঘোষণাপত্রে কাটছাঁট হলে দেশের চিত্র বদলে যাবে। আগামী নির্বাচন যখনই হোক, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে টাইমলাইন দিয়েছেন, আমরা আমাদের প্রিয় আমিরে জামাত বলেছেন কোনো অসুবিধা নেই, আমরা সেই নির্বাচনে অংশ নেব, প্রোভাইডেড সেই নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে। শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। পল্টন থেকে হাইকোর্ট, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় গণমিছিল। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয় কর্মসূচি। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে সারা দেশে গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। সমাবেশে জুলাই হত্যার বিচার এবং ভোটের সুষ্ঠু পরিবেশের দাবি জানান বক্তারা। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে চট্টগ্রামে মঙ্গলবার সকালে বদ্দারহাট এলাকা থেকে মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। এ সময় জুলাই জাগরণ, নব উদ্যোগে বিনির্মাণ স্লোগানে মুখরিত হয়েছে চট্টগ্রামের রাজপথ। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে নগরীর 16 শহরে গিয়ে শেষ হয়। আমরা চাই আগামীতে এই দেশ এমনভাবে পরিচালিত হোক যেভাবে পরিচালিত হলে এদেশের ইসলাম রক্ষা হয়, মুসলমানদের ঐতিহ্য রক্ষা হয়, মুসলমানদের স্বার্থ রক্ষা হয়, মুসলমানদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হয়। গোপালগঞ্জে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে গণমিছিল করেছে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। দুপুরে শহরের সাহেলিয়া কামিল মাদ্রাসা থেকে গণমিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়াতেও গণমিছিল করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার দুপুর 12:30টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে গণমিছিলটি বের হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে স্বাধীন দেশে আর কোনো স্বৈরাচার ফ্যাসিবাদের ঠাঁই হবে না। শেখ হাসিনা খুনি বাংলাদেশের মানুষের সকল ধরনের মানবিক মৌলিক অধিকার তারা ক্ষুণ্ণ করেছে। দেশের মানুষের
কথা বলার কোনো স্বাধীনতা ছিল না। সাংবাদিকরা তাদের ন্যায্য কথা, সঠিক কথা, তথ্য সংবাদ পরিবেশন করতে পারে নাই। এদেশে যদি কেউ রাজনীতি করতে হয়, এদেশের মাটি মানুষের রাজনীতি করতে হবে। পিরোজপুরেও গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলাম। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি গণমিছিল বের হয়। পরে সমাবেশে জুলাই হত্যায় জড়িতদের বিচার এবং ভোটের সুষ্ঠু পরিবেশের দাবি জানান বক্তারা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। মঙ্গলবার দুপুরে কক্সবাজারে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি ও তাসনিম জারা। সেখানে আগে থেকে অবস্থান করছেন ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তার সঙ্গে হোটেল সি পার্লে এনসিপি নেতাদের বৈঠক হবে বলে জানা গেছে। যদিও এনসিপি বলছে এটি দলীয় নয়, ব্যক্তিগত সফর। এটিও আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, বৈঠক নিয়ে কোনো তথ্য জানা গেছে কিনা বিস্তারিত জানাবেন। যেমনটি জানাচ্ছিলেন, আসলে সকালে 8টার ফ্লাইটে কক্সবাজারে আসেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারা সহ 4 জন আসেন এবং তারা সরাসরি কক্সবাজারের সিপাল হোটেলে উঠেছেন বলে একটি গুজব হয় এবং আমরা পরবর্তীতে গোয়েন্দা বিভাগের বিভিন্ন তথ্য দিয়ে জানতে পারি যে তারা কক্সবাজারে এসেছেন এবং যেই হোটেলে তারা লবিতে গেছেন সেটি হলো সিপাল। এবং সিপাল কর্তৃপক্ষ আমাদেরকে অস্বীকার করেছেন যে এখানে কোনো বিদেশি পর্যটক বা বিদেশি কোনো অতিথি নেই। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং বিভিন্ন অসমর্থিত সূত্রে যেটা, সেটি হলো যে আমেরিকান এমবেসির কিছু লোকজন হোটেলে অবস্থান করতেছে এবং তারা এনসিপি নেতাদের সাথে মিটিংয়ের ব্যাপারে তারা কিছু জানে না। এবং এই বিষয়টা নিয়ে জেলার সর্বত্র তোড়পাড় শুরু হয়েছে। বিশেষ করে বিএনপি কিছু লোকজন এখানে এসে মিটিং করেছে এবং বিভিন্ন ধরনের তারা স্লোগান দিচ্ছিল যে দেশ বিরোধী যে কোনো কর্মকাণ্ডের জন্য তারা এখানে এসেছেন এবং আমেরিকার সাথে কোনো ধরনের গোপন চুক্তি যদি করা হয় তারা সেটা মানবে না বলে জানিয়েছে। এবং নাসির উদ্দিন পাটোয়ারির সাথে মুঠোফোনে আলাপ করে যেটি জানা গেছে, উনি বলেছেন যে আমরা ব্যক্তিগত সফরে কক্সবাজারে এসেছি, এটি কোনো আমেরিকার রাষ্ট্রদূত বা কারোর সাথে আমাদের কোনো মিটিং নেই এবং মিটিংয়ের কোনো বিষয় তারা জানেন না বলে গুজব বলে চালিয়েছেন। এবং হোটেল রয়্যাল টিলিফের যিনি অপারেশন এবং এক্সপা ম্যানেজার রয়েছেন, সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা, উনি জানিয়েছেন যে তাদের হোটেলে কোনো ধরনের বিদেশি বর্ডার নেই এবং তারা তাদের কাছে তথ্য নেই এবং যেটা বলেছে সেটা সম্পূর্ণ গুজব বলে বলেছেন। আসলে বিষয়টা নিয়ে একটি ধুমজাল তৈরি হয়েছে এবং জেলারা আজকে যেহেতু 5 আগস্টের প্রোগ্রাম চলতেছে, ঢাকায় প্রধান উপদেষ্টা সহ কক্সবাজারে বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের সমাবেশ হচ্ছে, এই সময়ে একটি গুরুত্বপূর্ণ সময়ে কক্সবাজারে যে প্রোগ্রামটি হচ্ছে সেটি যদি হয়ে থাকে তাহলে কেন হচ্ছে এবং এটা নিয়ে নানা মনে প্রশ্ন দেখা দিয়েছে। এবং এটার যে তথ্যসূত্র সেটি হয়তো আমরা আরও কিছুক্ষণ পরে এবং আর একটা খবর পেলাম যে ওনারা হোটেল ত্যাগ করেছেন এবং ওনারা পিছনের দরজা দিয়ে কক্সবাজার ত্যাগ করে তারা চলে গিয়েছেন। আসলে কোনো ধরনের কেউ কথা বলতে, জেলা পুলিশ বলেছেন যে নাসির উদ্দিন পাটোয়ারিরা কক্সবাজারে এসেছেন, এইটুকুই তারা বলতে চাচ্ছেন এবং সেখানে যে আমেরিকার রাষ্ট্রদূত বা অন্য কোনো ব্যক্তির সাথে সংগঠন মিটিং সাথে তাদের কাছে এখনো পর্যন্ত তারা মুখে স্বীকার করতেছে না এবং আমার গণমাধ্যমে কোনো বিষয়ে আলোকপাত করে নাই। এবং এটার যেই একটা ফলশ্রুতিতে দীর্ঘদিন ধরে যে করিডোর এবং সেন্ট মার্টিন নিয়ে যে গুজব ছিল, সেই গুজবের অনেকটা নির্বাচনের আগে এবং আজকের মতো গুরুত্বপূর্ণ দিনে যদি কক্সবাজারে যেহেতু কেন এসেছেন, এই বিভিন্ন প্রশ্নে ঘুরপাক বিভিন্ন জনমনের প্রশ্ন দেখা দিয়েছে এবং এটার সদুত্তর পাওয়ার জন্য পুলিশ প্রশাসন বা অন্যান্য মাধ্যম থেকে যদি যতক্ষণ পর্যন্ত স্বীকার করানো হবে না, অসম্মতি সূত্রগুলো প্রমাণ করার কোনো সুযোগ আছে বলে অনেকেই দাবি করেন যে এটা সুযোগ প্রমাণ করা যাবে না। এবং গোপনে এই ধরনের এবং 1/11-এর সময়ও কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ে কিন্তু এই কক্সবাজারেই থেকেই 1/11 শুরু হয়েছিল এবং আমেরিকার রাষ্ট্রদূত সব বিভিন্ন যে তথ্যসূত্র মানুষ বলতেছে যে এই ধরনের বিভিন্ন কাহিনী কর্মকাণ্ড কক্সবাজারকে কেন তারা বেছে নিলেন এবং কেন নিরাপদ মনে করেছেন, এটা প্রশ্ন দেখা দিয়েছে। এটাই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সর্বশেষ। আব্দুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুর রহমান। রাজধানীর মানিকনী এভিনিউতে চলছে জুলাই 36 উদযাপন। সেখানে আছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, উদযাপন কেমন দেখছেন, কি বলছেন উচ্ছ্বসিত জনতা, বিস্তারিত জানাবেন।
জি, আপনাকে ধন্যবাদ। আমরা সংযুক্ত ছিলাম ইতিপূর্ব মানিক মিয়া এভিনিউ থেকে। এই মুহূর্তে দেখছেন যে মানিক মিয়া এভিনিউতে যে জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান চলছে, এই মুহূর্তে আমরা দেখছি যে এই অনুষ্ঠান উপভোগ করতে এই বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু হাজার হাজার যে জুলাই যোদ্ধা তারা কিন্তু এখানে এসেছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে আমার পিছনে যে স্টেজ করা হয়েছে এখানে কিন্তু সেই জুলাইকে নিয়ে এবং বিভিন্ন দেশের গান কিন্তু পরিবেশন করা হচ্ছে। সেই সাথে হাজারো দর্শক কিন্তু সেখানে সেই যে জুলাইয়ের যে তাদের যে স্পিড সেই স্পিড ব্যক্ত করছেন। আমরা দেখছি কিছুক্ষণের মধ্যেই এই মানিক এভিনিউ থেকেই কিন্তু সেই কাঙ্ক্ষিত যে জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি কিন্তু প্রধান উপদেষ্টা সেটি কিন্তু পাঠ করবেন। সেই অপেক্ষায় কিন্তু এখানে যারা ঢাকায় আসছেন এবং ঢাকার আশেপাশে যারা আছেন তারাও কিন্তু এখানে এসেছেন। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, অর্থাৎ বৃষ্টির মধ্যেও কিন্তু এই জুলাই যোদ্ধারা তারা কিন্তু এই সড়কে অবস্থান করে আছেন এবং গানের তালে তালে তারা কিন্তু সেই অধীর অপেক্ষায় রয়েছেন যে কিছুক্ষণের মধ্যেই যখন সেই জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি পাঠ করবেন, সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হওয়ার জন্য কিন্তু এখানে তারা এসেছেন। আমরা অনেকের সাথেই কথা বলেছি, তারা বলছেন যে যেই যুদ্ধ করে ফ্যাসিবাদের বিদায় তারা করেছেন, ভবিষ্যতেও কিন্তু এই যুদ্ধে তারা রাজপথে আছেন এবং ভবিষ্যতেও তারা কিন্তু থাকবেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। আমরা দেখছি যে আসলে নানা বয়সের মানুষ এখানে এসেছেন, তারা কিন্তু সেই একই স্লোগান কিন্তু সেই জুলাই সময় যে স্লোগান তারা দিয়েছিলেন সেই একই স্লোগানে কিন্তু মুখরিত করেন। ঐতিহাসিক সেই মানিক মিয়া এভিনিউর যে আজকের যে প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রামে আমরা দেখছি যে বিভিন্ন শিল্পীরা এখানে গান পরিবেশন করছেন। কিছুক্ষণ পরপরই কিন্তু শিল্পীরা গান পরিবেশন করছেন, জুলাইকে নিয়ে যে গান সেই গান কিন্তু তারা পরিবেশন করছেন। ঠিক অপর পাশে আমরা দেখছি যে আসলে শ্রোতা তারা কিন্তু অপেক্ষা করছেন এবং তারা কিন্তু সেই শুনছেন। আপনারা জানেন যে কিছুক্ষণের মধ্যেই হয়তো যে কাঙ্ক্ষিত অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হবে। এরই মধ্যে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা সেখানে কিন্তু মোটামুটি প্রস্তুত করা হয়েছে। সেখানে রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছেন, যাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল, সেখানে তারা কিন্তু একে একে অনেকেই কিন্তু এসেছেন। আমরা দূর থেকে যেটি দেখতে পেরেছি যে অনেকেই কিন্তু সেখানে গিয়ে এসছেন। 5টা নাগাদ কিন্তু সেই মহেন্দ্র খন যেই ক্ষণেই কিন্তু প্রধান উপদেষ্টা জুলাই সনদ অর্থাৎ জুলাই ঘোষণাপত্র সেই ঘোষণা করবেন, পাঠ করবেন। সেই বিষয়টির জন্যই কিন্তু দর্শনার্থীরা এবং যারা জুলাই গণ অভ্যুত্থানের সময় মাঠে ছিলেন, রক্ত দিয়েছেন, তারা কিন্তু এখানে অবস্থান করছেন। সবাই কিন্তু একটা কথা বারবার বলার চেষ্টা করেছেন যে রক্তের বিনিময়ে এই বাংলাদেশ অর্জিত হয়েছে, যে রক্তের বিনিময়ে, যে জীবনের বিনিময়ে এই বৈষম্যহীন একটি বাংলাদেশ বিনির্মাণের তারা চেষ্টা করেছেন, সেটি যাতে সামনের বাংলাদেশ যাতে ঠিক সেই রকম বৈষম্য থাকবে না, সেই রকম ফ্যাসিবাদ তৈরি হবে না, সেই প্রত্যাশায় কিন্তু তারা বারবারই বলার চেষ্টা করেছেন। এবং তারা একটি কথা বলার চেষ্টা করেছেন যাতে জুলাইয়ের যে স্পিড সেই স্পিড যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সেই বিষয়গুলো সেই চেষ্টা করেছেন। এখন পর্যন্ত আমরা দেখছি যে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদেরও অনেকে কিন্তু এখানে আসার চেষ্টা করেছেন, কারণ এত বড় একটি অনুষ্ঠান যে এক বছর এবং তার সাথে জুলাইয়ের যে স্পিড, যে জুলাইয়ের যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্র সেটি কিন্তু তারা সাক্ষী হবেন। যে কারণেই কিন্তু এখানে এই বৈরী আবহাওয়ার মধ্যেও মানিক মিয়া এভিনিউতে কিন্তু অনেকেই ভিড় করেছেন। আমরা যদি একটু দেখাতে চাই যে আমার পাশে বাম পাশে এবং ডান পাশে, যা একদিকে বাম পাশে দর্শনার্থীদের অপেক্ষা করছেন আর ঠিক বাম পাশেই আমরা দেখছি যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেখানে কিন্তু ঘোষণাপত্র পাঠ করার জন্য কিন্তু মোটামুটি পুরো প্রস্তুতি কিন্তু সম্পন্ন করে রেখেছেন। তবে বৈরী আবহাওয়া আপনারা দেখছেন যে আসলে বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টির কারণে কিছুটা হয়তো বিলম্বিত হতে পারে। সে কারণে আমরা এতক্ষণ কিন্তু এই মঞ্চ থেকে অর্থাৎ জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা যে মঞ্চ তৈরি করা হয়েছে মানিক মিয়া এভিনিউ সড়কের মধ্যে, সেই মঞ্চে কিন্তু এতক্ষণ কিন্তু গান চলছিল। এখন এই মুহূর্তে যেহেতু বৃষ্টি হচ্ছে সে কারণে কিছুটা সময়ের জন্য আসলে বিরতি দেওয়া হয়েছে। তবে পুরো এলাকা জুড়ে কিন্তু আমরা দেখছি যে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। পুরো এলাকা কিন্তু আসলে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং মূল অনুষ্ঠান মালায় আমরা
দেখেছি, যেটিতে আসলে গণমাধ্যম কিন্তু সে মূল অনুষ্ঠানে অর্থাৎ যেখানে প্রধান উপদেষ্টা ঘোষণাপত্র পাঠ করবেন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যেখানে অংশ নেবেন সেই জায়গাটিকে কিন্তু আসলে অতিরিক্ত নিরাপত্তার জন্য গণমাধ্যমও কিন্তু আসলে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি, যে কারণে আমরা মূল সড়কে অর্থাৎ দক্ষিণ প্লাজার বাহিরে অর্থাৎ মানিক মিয়া অ্যাভিনিউ যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু একদিকে দর্শনার্থীরা আর একদিকে গণমাধ্যম কর্মীরা সবাই কিন্তু এখান থেকে পুরো অনুষ্ঠানগুলো কিন্তু সম্প্রচার করছে। তবে আমরা যেটি বলছিলাম যে আসলে জুলাইয়ের যে স্পিরিট সেই স্পিরিট কিন্তু রাখতে চান, তারা বলছেন যে এমন একটি ঘোষণাপত্র, এমন একটি তারা সনদ, জুলাই সনদ চান যে সনদ রাজনৈতিক ঐক্য থাকে এবং সেটিকে যাতে সাংবিধানিকভাবে তাদের স্বীকৃতি দেয়া হয় এবং সেটিকে আইনি কাঠামোর মধ্যে যাতে এই ঘোষণাপত্র এবং সনদকে নিয়ে আসা যায় সে কথা কিন্তু এখানে যারা এসেছেন সবাই বলার চেষ্টা করেছেন, বারবারই বলার চেষ্টা করেছেন। কোনোভাবে এতগুলো প্রাণ যে গেল, এতগুলো রক্ত ঝরালো যারা, তাদের যে এই প্রচেষ্টা এটা যাতে কোনোভাবে ব্যর্থ না হয়, একই সাথে যাতে স্বৈরাচার যাতে আবারও দেশে ফিরতে না পারে, স্বৈরাচার যাতে আবারও দেশে মাথা চাড়া দিতে না পারে এবং যে ফ্যাসিস্ট হাসিনা আবার যাতে দেশের মাটিতে এসে তাদের যে চক্রান্ত সেই চক্রান্ত যাতে বাস্তবায়ন করতে না পারে, সেই দাবি কিন্তু ছিল আসলে এখানে যারা এসেছেন সবারই, আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু এক কথাই বলছেন যে ফ্যাসিস্ট যাতে আর বাংলাদেশে কোনোভাবেই পুনর্বাসিত না হতে পারে। আপনারা জানেন সামনে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করেও যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বাংলাদেশে না হয় সেই লক্ষ্যে তারা বারবার বলার চেষ্টা করেছেন যে জুলাই ঐক্যকে ধরে রাখতে হবে রাজনৈতিক দল এবং সব স্তরের মানুষের মধ্যে জুলাইয়ের যে ঐক্য সেই ঐক্যটিকে অটুট রাখতে হবে, সেই ঐক্য যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেই দাবি কিন্তু এখান থেকে যারা এসেছেন তারা কিন্তু বারবারই বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশ যে স্বপ্নের বাংলাদেশ, যে বাংলাদেশ বৈষম্যহীন একটি বাংলাদেশ, সেই বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থেকে তাদের এই সামনে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। একই সাথে আমরা দেখেছি যে অনেকেই কিন্তু দাবি করেছেন যে এই যে গণহত্যা যারা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির কিন্তু তারা দাবি করেছেন। অনেকেই বলছেন যারা পালিয়ে গেছেন দেশ থেকে তাদেরকে ফিরিয়ে এনে দেশে দৃষ্টান্তমূলক একটি শাস্তির ব্যবস্থা তারা কিন্তু দাবি জানিয়েছেন এবং বলেছেন যে এটা এই যে গণহত্যার জন্য তাদেরকে জনসম্মুখে বিচার করতে হবে এবং স্বচ্ছতা এবং দৃষ্টান্তমূলক একটি শাস্তি তারা কিন্তু দাবি করছেন। তারা বারবারই বলার চেষ্টা করেছেন যে গত 17 বছর ধরে মানুষ কথা বলতে পারতো না, মানুষের যে স্বাধীনতা, মানুষের যে বাক স্বাধীনতা, মানুষের যে স্বাভাবিক জীবনযাপন সেটি কিন্তু খর্ব করা হয়েছিল। রাজনৈতিক কালচার অর্থাৎ রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটিও কিন্তু ব্যত্যয় ঘটেছিল, অর্থাৎ গত 15-16 বছর ধরে সেই অবস্থার যে অবসান ঘটেছে, এরকম একটি অবস্থা যাতে আর বাংলাদেশে পুনরায় স্থাপিত না হয়, পুনরায় কোনো স্বৈরাচারী শাসক যাতে বাংলাদেশে না আসতে পারে এবং এই যে আওয়ামী লীগের যে 17 বছরের যে কর্মকাণ্ড সেগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু তারা দাবি করছেন। এবং আমরা দেখেছি যারা এখানে যারা যুদ্ধ করেছেন, রাজপথে যারা ছিলেন তখনকার সময় তারাও কিন্তু এসেছেন, তাদেরও একই দাবি যে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, সেই ফ্যাসিবাদের যাতে আর পুনর্বাসিত বাংলাদেশে না হতে পারে এটির জন্য কিন্তু তারা জোর দাবি জানিয়েছেন এবং এটাই ছিল তাদের আসলে মূল দাবি যে আসলে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় এটির উপর কিন্তু সে অভ্যুত্থানে জনসাধারণ তাদের যে অবস্থান ছিল, জোরালো যে ভূমিকা এবং তাদের মধ্যে যে চাপা ক্ষোভ ছিল সেই ক্ষোভের বহিঃপ্রকাশ তারা ঘটাতে সক্ষম হয়েছে, যে কারণে সম্মিলিত উদ্যোগই কিন্তু আসলে এই স্বৈরা শাসনের সব দীর্ঘ 15-16 বছরের স্বৈরা শাসনের কিন্তু পতন ঘটেছে। সেই অবস্থায় তারা চান যে আসলে এই রকম অবস্থা যাতে আর বাংলাদেশে ফিরে না আসে।
দর্শক এই মুহূর্তে দেখছেন যে আসলে জুলাইকে নিয়ে যে বিভিন্ন গান পরিবেশন করছেন বিভিন্ন শিল্পীরা, সেই প্রোগ্রাম কিন্তু বৃষ্টির কারণে কিছুটা বিঘ্নিত হচ্ছে। না হয় আমরা কিন্তু দেখছিলাম যে আসলে দুপুর সকাল থেকেই এখান থেকে কিন্তু অনবরত বিভিন্ন শিল্পীরা তারা কিন্তু গান পরিবেশন করছিলেন এবং জুলাইয়ের যে স্পিড সেটি কিন্তু আমরা দেখেছি যে এখানে যারা এসেছেন তারা কিন্তু সেটির যে তাদের যে সাড়া, অর্থাৎ দর্শনার্থীদের যে সাড়া, সেটি কিন্তু আমরা সেই 24-এর যে গণ অভ্যুত্থান সেটি কিন্তু আসলে মনে করিয়ে দেয় যে মানুষ এখনো তাদের মধ্যে যে স্পিরিট, তাদের মধ্যে যে স্পৃহা, তাদের যে সেই জুলাইয়ের যে তাদের যে সেই গর্জন, সেটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছি এই মানিক মে এভিনিউতে এসে। আমরা দেখছি যে এই মুহূর্তে প্রোগ্রামটির আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করতে যাচ্ছে। কিছুক্ষণ মধ্যেই জাতীয় সঙ্গীত পরিবেশন হবে, তারপরে হয়তো আনুষ্ঠানিক যে যাত্রা, সেই যাত্রা কিন্তু আজকের যে জুলাই সনদ পড়ার আগের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু এখন চলছে। এই মুহূর্তে আমরা দেখছি যে জাতীয় সঙ্গীত পাঠ করার জন্য, জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য কিন্তু এখানে যারা শিল্পীরা রয়েছেন তারা কিন্তু দাঁড়িয়েছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ জাতীয় সঙ্গীত পরিবেশন করার পরপরই হয়তো প্রধান উপদেষ্টা তিনি তাদের যে জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি কিন্তু পাঠ করবেন। এটি কিন্তু আমরা শুনছি যে মাইকে কিন্তু যে প্রধান উপদেষ্টা এসেছেন এবং তিনি সবাইকে অনুরোধ করছেন হয়তো কিছুক্ষণের মধ্যেই যে কাঙ্ক্ষিত যেই প্রোগ্রাম সেটি কিন্তু আসলে শুরু হবে। এখন জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে, জাতীয় সঙ্গীতের পরপরই হয়তো সেই জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। আমরা দেখছি যে আসলে বৃষ্টির কারণে আসলে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না, কারণ দক্ষিণ প্লাজায়, অর্থাৎ সেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে প্রোগ্রামটি সেটি কিন্তু আমরা দূর থেকে দেখছি যে আসলে সেখানেও সবাই প্রস্তুতি নিচ্ছেন যে কিছুক্ষণের মধ্যেই যেহেতু শুরু হবে সেটির জন্য আসলে সবাই প্রস্তুতি সম্পন্ন করছেন, শেষ সময়ের প্রস্তুতি। কিছুক্ষণের মধ্যেই সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন এখানে এবং সারা বাংলাদেশের মানুষ। জুলাই আন্দোলনে একাধিক মামলার পলাতক আসামি সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আমজাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত 1টার দিকে রাজধানীর সোনারগাঁ হোটেল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিরপুর জোনের ডিসি মাকসুদুল রহমান জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় আল মুসলিম গ্রুপের পরিচালক আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ আমজাদ হোসাইনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। তিনি সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহর ছোট ভাই। ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানে ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিক সমাবেশের আয়োজন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এই সমাবেশে বক্তারা বলেন, খুনি হাসিনার পতনের দাবিতে আমরা সাংবাদিকরা আন্দোলন করেছি, গুলির মুখে প্রতিবাদ জানিয়েছে, কিন্তু সরকার কিছু লোককে সাহসী সাংবাদিক হিসেবে নাম ঘোষণা করেছে। আত্মীয় স্বজনদের সাহসী সাংবাদিক বানানোর অভিযোগও করেন তারা। সাংবাদিকদের সুরক্ষা আইন করার সেই সাথে সাগর রুনি হত্যার বিচারেরও দাবি জানান তারা। একটি সুস্পষ্ট রোডম্যাপ দিয়ে নির্বাচন আয়োজনের দাবিও করা হয়। আমাদের সাংবাদিকদের নেতৃত্বে পেশাজীবী জনতা প্রতিরোধ বুঝ করে তুলেছিল। এই সব বিষয়ে আপনারা অবিলম্বে সতর্ক হন, অন্যথায় এর জবাব সাংবাদিক সমাজ দিবে। প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে, কিন্তু মূল লড়াইটা সামনে, সেটা হচ্ছে গণতন্ত্র সুসংহত করা, গণতান্ত্রিক সংস্কৃতির প্রতিষ্ঠা, চর্চা, বিকাশ নিশ্চিত করা, একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর এবং ফ্যাসিবাদের বিচার করা। দর্শক, রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক মিয়া এভিনিউতে অপেক্ষা করছেন
আজ ৩৬ জুলাই এই অনুষ্ঠান মানার শেষ দিনে উদযাপিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। আজ ঘোষিত হবে বাংলাদেশের নাগরিকের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ও সার্বভৌম স্বপ্নের বাস্তবায়নের রূপরেখা জুলাই ঘোষণাপত্র। সম্মানিত সুধীবৃন্দ, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান 2025-এর প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এই অনুষ্ঠানে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। দর্শক দেখছেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কিছুক্ষণের মধ্যেই। যে সেই কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র সেটি কিন্তু করবেন এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে। আমরা দেখছি যে আসলে অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন তারাও কিন্তু এসছেন একে একে। আমরা দেখছি যে জুলাই ঘোষণাপত্র পাঠ করার জন্য যে দক্ষিণ প্লাজায় যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চে এরই মধ্যে আমরা দেখেছি যে আমন্ত্রিত যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোর নেতারা এসেছেন, সেই সাথে উপদেষ্টা পরিষদের সদস্যদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে জুলাই এই যে উপদেষ্টা মহোদয় যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং প্রধান উপদেষ্টাও কিন্তু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। এই অনুষ্ঠানে আরো উপস্থিত রয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। আমরা দেখছি যে অনুষ্ঠানের দিকে আসছেন প্রধান উপদেষ্টা। কিছুক্ষণের মধ্যে তিনি প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধান এগিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টাকে, তার সাথে রয়েছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। আপনাদের সবাইকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত সুধীমণ্ডলী, মঞ্চে উপবিষ্ট হয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সম্মানিত সুধীজন, 24শে জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সেই নতুন বাংলাদেশ আজ জুলাই ঘোষণাপত্র প্রকাশের মধ্য দিয়ে তার ইতিহাসের এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে। এই ঐতিহাসিক মুহূর্তের শুভক্ষণে সকলকে অনুরোধ করছি, আসুন আমরা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাই।
সবাইকে ধন্যবাদ। সম্মানিত নাগরিকবৃন্দ, আমরা জানি জুলাই গণ অভ্যুত্থান শত শত ছাত্র জনতার আত্মদানের ফসল। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সেই শাহাদাত বরণকারী শহীদের স্মরণে সবাইকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। সম্মানিত সুধীবৃন্দ, এবারে জুলাই ঘোষণাপত্র পাঠের মূল অনুষ্ঠান শুরুর আগে আমরা একটি প্রামাণ্যচিত্র দেখব। 2024-এর জুলাইয়ে যারা মাথা তুলে বুক চিতিয়ে লড়াই করেছেন এবং ভয়াবহভাবে আহত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন, তাদেরই একজন মাহবুবুল। দেখুন জুলাই যোদ্ধা মাহবুবুলকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র জুলাই বীরগাথা। আমার ছবি তুলতে কি ন্যাচারালি ছবি তোলার আমার খুব বেশি শখ ছিল। ছবির প্রতি শখটা কাজ করতো অনেক ছোটবেলা থেকে। তখন আসলে ছবির প্রতি আমি কিছু বুঝতাম না। ফুলের প্রতি আমার খুব একটা ভালোবাসা, এই জিনিসটা আমার খুব বেশি। গোলাপ ফুলের থেকে কাঠ গোলাপটা একটু বেশি প্রিয়। আমার ছবি তুলতে কি ন্যাচারালি ছবি তোলার আমার খুব বেশি শখ ছিল। ছবির প্রতি শখটা কাজ করতো অনেক ছোটবেলা থেকে। তখন আসলে ছবির প্রতি আমি কিছু বুঝতাম না। ফুলের প্রতি আমার খুব একটা ভালোবাসা, এই জিনিসটা আমার খুব বেশি। গোলাপ ফুলের থেকে কাঠ গোলাপটা একটু বেশি প্রিয়। এটা আপনার 1:30টা কি 2টার মাঝামাঝি সময় বিশাল একটা মিছিল চাষারা রাউন্ড দিচ্ছিল। ওরা চাষারা আসার পরেই চাষারাটা ব্যারিকেড দেয় চালসার থেকে, আপনার গাড়ি টাড়ি চলাচল অফ করে দেয়। পুলিশ কোথায় আছে অবস্থানটা দেখার জন্য আমি আসলে মাথাটা একটু সামান্য উঁকি দিই, এভাবে একটা গলির ভেতর থেকে এভাবে একটু উঁকি দিই। ঠিক সাথে সাথে বুলেটটা আমার চোখে এসে আঘাত করে। চোখ দিয়ে রক্ত মনে হয় কি গরু কাটলে যেরকম না ওরকম এটা হইতেছে। হওয়ার পরে ওই দেখে আমি আর মাথা কোন আমি রাখতেছি না। ও শুধু আমাকে বললো জামু আমাকে মাফ করে দিও। মায়ের মুখটা অনেক বেশি মিস করি, অনেক বলতে প্রচন্ড পরিমাণের বেশি মিস করি, যেটা কখনো এক্সপ্লেনেশনে বলে বোঝানো সম্ভব না। হয়তোবা নিজের ম্যানেজ করে নিতেছি, কিন্তু দিন
কেন, কি কারণে হঠাৎ মানে মাঝে মধ্যে আমার মনে হয় যে আমি দেখতেছি সবকিছু, পরক্ষণে যখন আবার জিনিসটা মানে শেষ হয়ে যায়, মানে কালো অন্ধকারটা চোখের সামনে ফুটে ওঠে, তখন রাত্রে যখন ঘুমাতে যায় ঘুম হয় না, তো তাকাই থাকে, মানে চোখ বন্ধ করে। আর আব্বু বলে কি চোখ বন্ধ করে থাকলে ঘুম আসবে। আমি যখন চোখটা বন্ধ করি তখন মনে হয় কি যে মা বাবা তো দিনটা 24 ঘন্টা এই অন্ধকারের ভিতরে কাটায়। কোথায় আছি আমরা? আরেকটা পার্কে আসছি? না ভাই, আমরা জাতীয় সংসদ ভবনের সামনে। বলেন কি? সামনে তো নির্বাচন, যে জন অধিবেশন বসবে সেদিন যদি একটু আসতে পারতাম। আমি তো আর দেখতে পাবো না, যদি একটু কানেও শুনতে পারতাম ওনারা কি নিয়ে কথা বলছে। সম্মানিত সুধী, এতক্ষণ আমরা দেখলাম জুলাই যোদ্ধা মাহবুবুলের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র। সম্মানিত সুধীবৃন্দ, এবারে প্রারম্ভিক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তীকে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে এক ঐতিহাসিক সমাবেশে আমরা একত্রিত হয়েছি। 1 বছর আগে এই দিনে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল এবং তৎকালীন অবৈধভাবে নির্বাচিত সরকার প্রধান পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। বাংলাদেশে যার নজির ইতিপূর্বে দেখা যায়নি। এই অভূতপূর্ব গণ অভ্যুত্থান আমাদেরকে অর্জন করতে হয়েছে বহু ত্যাগের বিনিময়ে। আমার ভাই শহীদ মাহমুদুর রহমান সৈকত সহ আমার সকল শহীদ ভাই বোনদের আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আন্দোলনের সময় গত 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে স্বৈরাচারী বাহিনীর গুলি আমার ভাইয়ের প্রাণ কেড়ে নেয়। আমার ভাই সকল শহীদ ভাইয়ের প্রাণের বিনিময়ে আজ আমি মুক্ত স্বাধীন বাংলাদেশে আপনাদের সামনে কথা বলছি। 19 জুলাই আমার পরিবার যখন আমার ভাইয়ের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পায়, তখন দেখা যায় তার মাথায় ছিল রক্তাক্ত ব্যান্ডেজ। মৃত্যুর কারণ হিসেবে লেখা ছিল গানশট। এই গানশট শুধু আমার ভাইয়ের মাথায় নয়, আমার পুরো পরিবারের মাথায় লেগেছিল, বাংলাদেশের হৃদয়ে লেগেছিল। আমার ভাইয়ের উচ্চতা ছিল 6 ফুট 2 ইঞ্চি। আমার বাবা সবসময় আমার ভাইয়ের উচ্চতা নিয়ে গর্ব করতেন, অথচ সেই উচ্চতায় আমাদের সকলের জন্য কাল হয়ে দাঁড়ালো। গুলি এসে ছিদ্র করে দিয়ে চলে গেল আমার ভাইয়ের মাথা।
কিন্তু আমি আমার পরিবার যখন দেখি আজ আমরা পুরো দেশের পরিবার হয়ে গেছি, তখন আমরা কিছুটা স্বস্তি বোধ করি। দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়ে উঠি। দেশের ভবিষ্যৎ যখন সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছিল, সামনে কোনো আলোর দিশারি খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন এই সফল গণ অভ্যুত্থানই আমাদেরকে আবার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখালো। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা যেন কিছুতেই লক্ষ্যচ্যুত না হই। জনগণের রাষ্ট্রকে আমরা যেন আবার জনগণের কাছে ফিরিয়ে দিতে পারি। জুলাই গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল আমরা যেন একটি কার্যকর গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করতে পারি, যার মাধ্যমে একটি শোষণমুক্ত, বৈষম্যহীন, ন্যায্য ও মূল্যবোধ সম্পন্ন সামাজিক ও রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত হবে, যেখানে মানবাধিকার ও চিন্তার স্বাধীনতা সুপ্রতিষ্ঠিত থাকবে। যে ব্যবস্থা বর্তমান ও আগামী প্রজন্মের আশা আকাঙ্ক্ষা ধারণ করবে। আমাদের সামনের পথ নিষ্কণ্টক নয়। নানা ষড়যন্ত্র ও বাধা বিপত্তির সম্মুখীন হতে পারি আমরা। তাই রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা সত্ত্বেও, ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা নির্বিশেষে আমরা যেন জুলাই 24 এর অভ্যুত্থানের সপক্ষের সকল শক্তির ঐক্য ধরে রাখতে পারি। আজকের এই আয়োজন সেই ঐক্যেরই প্রতীক। আজকের জুলাই ঘোষণা সেই ঐক্যবদ্ধ গণ আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ হয়ে থাকুক, এই কামনা করি। সবাই আমার ভাই সৈকত সহ সকল শহীদদের আত্মার জন্য মাগফিরাতের জন্য এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাবরিনা আফরোজ সেবন্তী। সম্মানিত নাগরিকবৃন্দ, এবারে সেই ঐতিহাসিক মুহূর্ত যার জন্য সারা দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। এখন জুলাই ঘোষণাপত্র পাঠের সেই মাহেন্দ্রক্ষণ। 2024-এর গণ অভ্যুত্থান পরবর্তী এদেশের আপামর ছাত্র জনতার বহু কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠ করার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বিনীত অনুরোধ করছি জুলাই ঘোষণাপত্র পাঠের সময় মাননীয় প্রধান উপদেষ্টার পাশে দাঁড়িয়ে সংহতি জানানোর জন্য। শীর্ষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে এবারে জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম। আজকে দেশের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতির যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে আমরা এসেছি, আল্লাহ তার জন্য আমাদের জন্য রহমত বর্ষণ করছেন। আল্লাহর রহমত নিয়ে আমি এই ঘোষণাপত্র পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু উপনিবেশ বিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতায় এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ 23 বছর পাকিস্তানের স্বৈর শাসকদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে 1971 সালে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতীয় মুক্তির লক্ষ্যে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। এবং যেহেতু বাংলাদেশের আপামর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভূখণ্ডে স্বাধীনতার ঘোষণাপত্রে বিবৃত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। এবং যেহেতু স্বাধীন বাংলাদেশের 1972 সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি
এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল। এবং যেহেতু স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূল মন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাকশাল নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে এবং মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে, যার প্রতিক্রিয়ায় 1975 সালের 7 নভেম্বর দেশের সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লব সংগঠিত হয় এবং পরবর্তী সময়ে একদলীয় বাকশাল পদ্ধতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রবর্তনের পথ সুগম হয়। এবং যেহেতু 80-র দশকে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর ছাত্র জনতার অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে 1990 সালে গণ অভ্যুত্থান সংগঠিত হয় এবং 91 সনে পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তন করা হয়। এবং যেহেতু দেশি বিদেশি চক্রান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় 1/11-র মতো ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা, আধিপত্য এবং ফ্যাসিবাদের পথ সুগম করা হয়। যেহেতু দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী অগণতান্ত্রিক গণবিরোধী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অতি উগ্র বাসনা চরিতার্থ করার অভিপ্রায়ে সংবিধানে অবৈধ অগণতান্ত্রিক পরিবর্তন করা হয়, যার ফলে একদলীয় একচ্ছত্র ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয়। এবং যেহেতু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, গুম খুন, আইন বহির্ভূত হত্যাকাণ্ড, মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করে। এবং যেহেতু হাসিনা সরকারের আমলে তারই নেতৃত্বে একটি চরম গণবিরোধী, একতান্ত্রিক ও মানবাধিকার হরণকারী শক্তি বাংলাদেশকে একটি ফ্যাসিবাদী, মাফিয়া এবং ব্যর্থ রাষ্ট্রের রূপ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। এবং যেহেতু তথাকথিত উন্নয়নের নামে শেখ হাসিনার ফ্যাসিবাদী নেতৃত্বে সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট, অর্থ পাচার ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংসের মধ্যে দিয়ে বিগত পতিত দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার বাংলাদেশ ও এর অমিত অর্থনৈতিক সম্ভাবনাকে বিপর্যস্ত করে তোলে এবং পরিবেশ, প্রাণ বৈচিত্র্য ও জলবায়ুকে বিপন্ন করে। এবং যেহেতু শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল, ছাত্র শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় 16 বছর যাবৎ নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল জুলুম, হামলা মামলা, গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়। এবং যেহেতু বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব, শোষণ ও খবরদারিত্বের বিরুদ্ধে এদেশের মানুষের ন্যায়সঙ্গত আন্দোলনকে বহিঃশক্তির তাবেদার আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে। এবং যেহেতু অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার 3টি প্রহসনের নির্বাচনে এর জাতীয় সংসদ নির্বাচন এদেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে। যেহেতু আওয়ামী লীগ আমলে ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থী, তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয় এবং সরকারি চাকুরিতে একচেটিয়া দলীয় নিয়োগ এবং কোটাভিত্তিক বৈষম্যের কারণে ছাত্র, চাকুরি প্রার্থী, নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের জন্ম হয়। এবং যেহেতু বিরোধী রাজনৈতিক দল সংগঠনের উপর চরম নিপীড়নের ফলে দীর্ঘদিন ধরে জনরোষের সৃষ্টি হয় এবং জনগণ সকল বৈধ প্রক্রিয়া অবলম্বন করে ফ্যাসিবাদ বিরোধী লড়াই চালিয়ে যায়। এবং যেহেতু সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বিলোপ ও দুর্নীতি প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে
আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাপক দমন পীড়ন, বর্বর অত্যাচার, মানবতা বিরোধী হত্যাকাণ্ড চালানো হয়, যার ফলে সারা দেশে দলমত নির্বিশেষে ছাত্র জনতার উত্তাল গণবিক্ষোভ গণ অভ্যুত্থানের রূপ নেয়। এবং যেহেতু ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক দল, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, নারী ও শ্রমিক সংগঠন সমূহ সমাজের সকল স্তরের মানুষ যোগদান করে এবং আওয়ামী ফ্যাসিবাদী বাহিনী রাজপথে নারী, শিশু সহ প্রায় 1000 মানুষকে নির্বিচারে হত্যা করে, অগণিত মানুষ পঙ্গুত্ব, অন্ধত্ব বরণ করে। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যগণ জনগণের গণতান্ত্রিক লড়াইকে সমর্থন প্রদান করে এবং যেহেতু অবৈধ শেখ হাসিনা সরকার পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে, পরবর্তী সময়ে 5ই আগস্ট ঢাকা অভিমুখে লং মার্চ পরিচালনা করে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনরত সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা তথা সর্বস্তরের শ্রেণীর পেশার আপামর জনসাধারণ তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে ফ্যাসিস্ট হাসিনা 5ই আগস্ট 2024 তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এবং যেহেতু বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবেলায় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ব্যক্ত জনগণের সার্বভৌমত্বের প্রত্যয় ও প্রয়োগ রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকে যুক্তিসঙ্গত, বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং যেহেতু জনগণের দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 8ই আগস্ট 2024 তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং যেহেতু বাংলাদেশের সর্বস্তরের জনগণের ফ্যাসিবাদ বিরোধী তীব্র আকাঙ্ক্ষা এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ, বৈষম্য, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায় প্রকাশিত হয়, সেই হেতু বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ, আইনের শাসন, অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করে এবং সেহেতু বাংলাদেশের জনগণ বিগত 16 বছরের দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানকালীন সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুম, খুন, হত্যা, গণহত্যা, মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। সেহেতু বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে এবং সেহেতু বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে এবং সেহেতু বাংলাদেশের জনগণ এই প্রত্যাশা ব্যক্ত করছে যে একটি পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু, অন্তর্ভুক্তিমূলক, টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে
এবং সেহেতু বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং 5ই আগস্ট 2024 সালে গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। জাতির সার্বিক মঙ্গল কামনা করে আমি জুলাই ঘোষণাপত্র আপনাদের সবার সামনে উত্থাপন করলাম। আল্লাহ সকলের জন্য মঙ্গল দান করুন, জাতির জন্য মঙ্গল নিয়ে আসুক। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সম্মানিত সুধীবৃন্দ, ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ শেষ হলো। রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টা অনুষ্ঠান স্থল ত্যাগ না করা পর্যন্ত সকল সম্মানিত অতিথিকে স্ব আসনে উপবিষ্ট থাকার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুধীমণ্ডলী, এবারে আমরা পুনরায় ফিরে যাচ্ছি মানিক মিয়া অ্যাভিনিউতে আজকের দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানমালা ও সন্ধ্যায় আকর্ষণীয় ড্রোনের মাধ্যমে নতুন বাংলাদেশের গল্প বলায়। দেশের সকল নাগরিকের সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম, শুনেছি আপনাদের যে সেই কাঙ্ক্ষিত জুলাই সনদ ত্যাগ না করা পর্যন্ত সকল সম্মানিত অতিথিবৃন্দকে নিজ নিজ আসনে উপবিষ্ট থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। All of you are requested to kindly keep yourself in your seats until the departure of the Honorable Chief Advisor.
হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে, বুমে পাইলে বুমে, ফোনে পাইলে ফোনে। আপনারা আমাদের পুরো আয়োজনে বিঘ্ন ঘটাচ্ছেন। আমরা সকাল থেকে শুরু করে এখন অব্দি কোন বিশৃঙ্খল পরিস্থিতির সম্মুখীন হয়নি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে। আপনাদের আরেকটি আন্তরিক অনুরোধ, ফ্রেমটা ধরেন, একটু ফ্রেমটা ধরেন, আমি কথা বলেছি একটা যেমন ভাই আপনারা যদি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের অনুষ্ঠান আর এগিয়ে নেওয়া সম্ভব হবে না। দেখা যাইব।